এটা যদি না হয় তাহলে আপনি কথা বলা বেকার, আপনি চলে যান। ব্রিং শেখ হাসিনা, উইল টক টু হিম। আর গভর্নমেন্ট মেজর জেনারেল মঈনকে যদি সরাইতে চায়, আপনারা যারা জেনারেল এখানে আছেন উপস্থিত, আপনার খবরদার কেউ কিন্তু টেক ওভার করবেন না, লেট হিম সলভ। কারণ আপনারা মাঝখান থেকে যায় এটা কিছু করতে পারবেন না। তো উস্কানি দেওয়া যায় তো, তাহলে ওদের জেনারেল মঈনকে কিন্তু ওই 14 তলা থেকে ফেলে দিত। শোনা যায় যে উনি ভয়ে ওনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছিলো, গোসল করছে, কাপড় চেঞ্জ করছে, তারপরে গেছে জানা যায়। সেন্ট্রাল মস্কে গেলে ওখানে জানাজা হবে, তো আমার ভালো লাগলো না, আমি জানা যায় যাবো না, আমার এগুলো সহ্য হবে না। আর ওখানে যায় কাউকে মারিয়ে বসি কিনা, আমার আসলে তো তখন আমার মানসিকতা ওইরকম ছিল। আমি বললাম যে এখন আমাদের কোনো গভর্নমেন্ট নেই, আমাদের ফেভারে কেউ নেই, এখন আপনি সেনাপ্রধান ছিলেন, আছেন, এখন আপনাকে একটা পরামর্শ দিই, আপনি একটা কাজ করেন। এরপর কি হলো? সবগুলো জেনারেলদেরকে অনসেট করেন ওয়্যারলেস সেট, এবং এখানে নিয়ে আসেন কমান্ড ভয়েস নিয়ে এসে এখান থেকে আপনি সব জেনারেলকে বলেন টু গেট আউট অফ ক্যান্টনমেন্ট। এবং এই যে ঘটনাটা ঘটে যারা এখান থেকে পালায় গেল তাদের সবাইকে ধরে নিয়ে আসেন, পুরো বিচার করবো আমরা। তো উনি তখন আমাকে বোঝাতে চেষ্টা করলেন যে দেখো এটা একটা অপস অর্ডার, মানে অপারেশনাল অর্ডার তৈরি করতে হয়, গভর্নমেন্টের পারমিশন টারমিশন। আমরা না, গভর্নমেন্ট তো নাই, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি আমাদের সামনে সব জেনারেলকে অনসেট করেন এবং সবাইকে বলেন বের হতে, আমরা শুনতে চাই কোন জেনারেল আপনার কথা শোনে না। আপনি এটা করেন, আপনার সাথে আমরা সবাই আছি। আর যদি কোনো জেনারেল আপনার কথা না শোনে, উইল সর্ট হিম আউট। তো তারপর না, এটা তো এটা সম্ভব না। তখন আমি বললাম যে শোনেন, এটা যদি না হয় তাহলে আপনি কথা বলা বেকার, আপনি চলে যান। ব্রিং শেখ হাসিনা, উইল টক টু হিম। আর তো এর মাঝেই আমার কথা শেষ হওয়ার আগে আমি আরেকটা বললাম। তখন আমি বললাম যে এখানে যে সমস্ত জেনারেল আছেন, যেহেতু এখন আমরা জেনারেল মঈনকে ধরে নিলাম যে সেই সেনাপ্রধান, লেট হিম বি, মানে কারণ প্রবলেমটা হয়েছে ওনার সাথে, ওনার সময়ে উনি সেনাপ্রধান হিসেবে, এই প্রবলেম সলিউশনও তাকে করতে হবে। এখন যদি গভর্নমেন্ট মেজর জেনারেল মঈনকে যদি সরাইতে চায়, আপনারা যারা জেনারেল এখানে আছেন উপস্থিত, আপনার খবরদার কেউ কিন্তু টেক ওভার করবেন না, লেট হিম সলভ। কারণ আপনারা মাঝখান থেকে যায় এটা কিছু করতে পারবেন না। তখন এটা সবাই শুনে তারপরে উনি বলে ঠিক আছে, তুমি যখন বলছো লেট মি গো টু প্রাইম মিনিস্টার। তখন সে ওইখান থেকে সব জেনারেল সহ উনি বের হলো। এবং ওই সময় কিন্তু বের হওয়ার সময় এই যে অফিসাররা ওনার উপর যে চড়াও হওয়ার জন্য হয়েছিল, আমি কিন্তু তখন ওদেরকে ঠেকাইছি। আমার তো মুখ এদিকে, কিন্তু আমি তখন উল্টা দিকে এরকম করে দাঁড়ায় বলছি যে মাথা খারাপ করো না। আর কথা বলতে দিচ্ছিল না, হইচই করতেছিল। তখন আমি বলেই নিয়েছিলাম যে দেখো, কথা বলা আমি শিখছি, কারণ আমি তো বাইরের কিছুটা রাজনীতিও করতাম। কথা, পাবলিক অ্যাড্রেস যা লাগে, এবং ট্রেনিংয়ের সময় যত পাবলিক অ্যাড্রেস হয়েছে, এখানে প্রশিক্ষণ হয়েছে আমার, আমি কথা বলতে পারি, যত বড় অডিয়েন্সই হোক। আমি তখন তাদেরকে বললাম দেখো, কথা বলতে জানি, আমি কি কথা বলতে আমি তাও জানি। আমার কথা বলার শেষে ইনশাল্লাহ তোমাদের কোনো কথা বলার থাকবে না। আমি কিন্তু ওদের থামাইছি এইভাবে। তারা কিন্তু হইচই করে সামনের দিকে যাবে, জেনারেল মঈনকে ধরবে। এবং এটা যদি একটু উস্কানি দেওয়া যায় তো, তাহলে ওদের জেনারেল মঈনকে কিন্তু ওই 14 তলা থেকে ফেলে দিত। ওটা আমি শিওর, তাদের যে রক্ত গরম যেরকম ছিল দেখছি আমি। তো ওইটা বলে তো আমি থামাইছিলাম তাদেরকে, যাতে তারা সামনে না যায়। তো জেনারেল মঈন যাওয়ার সময় আমার হাত ধরে অন্তত 20 মিনিট ওই ঘুরে ফেরে একটাই কথা, যে আজকে তুমি এই পরিস্থিতিটা থামায়া আমাদেরকে সবাইকে বাঁচাই দিচ্ছ। এবার জেনারেল কাউকে রাখতো না। তো যখন শুরু হইতো, যেরকম বিডিআরের মধ্যে যেরকম হয়েছে, যখনই একটা দুজন তখন কিন্তু সাধারণ বিডিআরও এই ঘটনার সাথে জড়িত হয়ে গেছে। প্রথমে যারাই করুক, মানে একটা পরিস্থিতির মধ্যে হয়ে গেলে কিন্তু দেখেন মানুষ তখন তার নিজের প্রতি নিয়ন্ত্রণ থাকে না। তো যাই হোক, উনি এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছিলেন যে এটা তুমি আমাদের সবাইকে বাঁচাইছো। এবং তারপরে যত জেনারেল প্রত্যেকেই এই কথাটা বলেই বের হলো। ঠিক আছে যান। তা আমাদেরকে উনি বলে গেলেন যে তোমরা এক কাজ করো, এখানে তো অল্প জায়গা, তোমরা সেনাকুঞ্জে যাও, সেনাকুঞ্জে ওনাকে আমি নিয়ে আসবো, ওখানে অনেক বড় জায়গা। তা ঠিক আছে, আমরা তখন ওখান থেকে নেমে, এর মধ্যে একটা ঘটনা হয়েছে, উনি আমাকে থামানোর জন্য বলতেছে যে মহসিন, এখন তো ওই যে 3টে চলে আসছে, চলো আমরা জানাজায় যাই। তখন বললাম যে শোনেন, জানাজা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। পৃথিবীর শ্রেষ্ঠ মানব যখন মারা যান, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ডেড বডি কিন্তু 3 দিন পড়েছিল, তার বারিয়াল হয় নাই। কেন হয় নাই? এটার মূল কথাই ছিল যে দুনিয়ার সমস্যার সমাধান করতে হবে, তারপরে ওখানে ওইটা যেতে হবে। উনি যা রেখে গেছেন এইটা আমাদের করতে হবে। তো আজকের ঘটনাও তাই, ওদের জীবন চলে গেছে, ওই জানাটা যে কেউ করলেই আমাদের পক্ষ থেকে হয়ে যাবে, আপনার জন্য ওইটা ইম্পর্টেন্ট না। তো যাই হোক, গ্র্যাজুয়ালি সবাই একটু শান্ত হলো, তখন উনি গেলেন আর কি, চলে গেলেন। আমরা সেনাকুঞ্জে গেলাম। সেনাকুঞ্জে যাওয়ার পথে কেউ আবার ইয়েতেও গেল, সেন্ট্রাল মস্কেও গেলো, ওখানে জানাজা হবে। তো আমার ভালো লাগলো না, আমি জানাজায় যাবো না, আমার এগুলো সহ্য হবে না। আর ওখানে যায় কাউকে মারিয়ে বসি কিনা, আমার আসলে তো তখন আমার মানসিকতা ওইরকম ছিল, ইমোশনাল হয়েছে। তো তারপরে ওইখানে গেলাম। ওইখানে যাইতে পথেই আমরা ভিতরে যাইনি, কারণ যে চিপ রয়ে গেছে, মসজিদে যাবে তখনও যায়নি। শোনা যায় যে উনি ভয়ে ওনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছিলো,
গোসল করছে, কাপড় চেঞ্জ করছে, তারপরে গেছে জানা যায়, এটা শোনা যায়। কারণ বেশ দেরি হয়েছে ওনার যাইতে। আমরা তখন বাইরে এখানে ওখানে এলোমেলো বসেছিলাম, ভিতরে আর সেনাকুঞ্জিতে তখন আমরা ঢুকিনি। ওইখানে আমার পাশে বসে আছে, কথা বলতেছি আমি, জেনারেল মঈন, পরে উনি যিনি বিডিআরকে টেক ওভার করলেন, আচ্ছা, উনি আমার পাশে। তো উনি আমার হলো প্লাটুন কমান্ডার, আমার শিক্ষক। সে মিলিটারি একাডেমিতে যখন আমরা ক্যাডেট ছিলাম, উনি আমার প্লাটুন কমান্ডার ছিলেন। এই জন্য সম্পর্কও ভালো। উনি ওইখানে আসলেন যেহেতু, আমি আর আমার পাশে ছিল কর্নেল শফি নামে একজন অফিসার। পরবর্তীতে আমাদের চাকরি যায় আর কি, আমাদের চাকরি চলে যায় 5-6 জনের, তার মধ্যে শফিও ছিল। তো আমি আর শফি, ওই ছবি লিখলো আর আমরা বলতেছি যে এই জিনিস। উনি জিজ্ঞেস ছিলেন, আচ্ছা তুমি তো বিডিআর চাকরি করছো, আমি কি করব এখানে, যে আমার কাজ কী কী হবে। তো ওগুলো আমরা লিখতে থাকলাম যে আপনি এই কাজ করবেন। আমার মনে হয় 12-13টা পয়েন্ট শফি লিখলো আর আমি বললাম, শফিও কিছু পয়েন্ট যোগ করলো, এই করে ওনাকে এটা দিলাম। দিয়ে এই করতে করতে আমাদের যে সময় চলে গেল, তখন আমরা গেলাম সেনাকুঞ্জে। সেনাকুঞ্জে গেলে উনি তো এখানে সেনাকুঞ্জে এসে তখনও আসলো না, উনি চলে গেলেন প্রাইম মিনিস্টারকে আনতে। তো আমরা তো এখানে ওখানে বসে না থেকে পরে আমরা ভিতরে গেলাম। সেনাকুঞ্জে অনেক বড় জায়গা, তো ওখানে আমরা বসছি। তো অনেক পরে সন্ধ্যা হয়ে গেছে সম্ভবত, বা একদম পরন্ত বিকেল এরকম একটা সময়ে জেনারেল মঈন ফেরত আসলেন। এসে বললেন যে না, উনি তো ব্যস্ত, আজকে তো আনতে পারলাম না, কালকে আসবে। আর তোমরা তো অনেকে অনেক কথাই বলবা, এইভাবে তো হয় না, প্রাইম মিনিস্টার আসবে, তোমরা একটা কাজ করো, এইখানেই তোমরা অন্য অন্য অফিসারের যে সমস্ত পয়েন্ট আছে এগুলো নাও, নিয়ে এটা কম্পোজ করো এবং সিলেক্ট করো যে কে কে কোন পয়েন্ট বলবে, যাতে এখানে এটা পার্লামেন্ট প্রসেসিংয়ের মতন। উনি আসবেন, উনি এগুলো শুনবেন, উনি একটা জবাব দিবেন বা উনি এগুলো নোট করবেন। সেই জন্য ওনার তো আর অত সময় আমরা নষ্ট করতে পারি না। তো ঠিক আছে, তাই হবে। তো সেখানে আমাদের সাথে যে সমস্ত অফিসার ছিলেন, ওর লেফটেন্যান্ট কর্নেল শাহির নামে একজন অফিসার, সে একটা ভালো রোল নিল। তখন সে স্টেজে উঠে মাইকে বলতে লাগলো যে কার কি পয়েন্ট আছে, এবং ওগুলো সবাই ছোটো ছোটো চিরকুটে লিখে তার কাছে দিল। এগুলো আমরা কালেক্ট করলাম, এবং সেইগুলো অনেকগুলো হবে, আমার মনে হয় 100, 2, 3 এরকম পয়েন্ট। এইগুলো নিয়ে তখন আমরা এই কয়েকজন, শফি, আমি, একজন মহিলা অফিসার, ওকে চাকরিচ্যুত করা হয়েছে, ইঞ্জিনিয়ার কোরের ক্যাপ্টেন, নামটা ভুলে গেছে এখন। আমরা কয়েকজন, আমরা তখন গেলাম সেনা সদরে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, আমাদের ডাইরেক্টর আছে, ওইখানে গেলাম। ওইখানে আমি আসলে যাওয়ার মানে হলো যে ডাইরেক্টর ছিল আবার আমার পরিচিত। তো ওনাকে আমি বললাম যে এটা কি, কে পয়েন্টগুলো লিখতেছে। তা এখন তো কথাবার্তা সবই তো আমরা বললাম, এটা তো এলোমেলো কী হয়, একটু আপনি খেয়াল রাখেন। তো বললো যে না, তুমি আসো, তুমি ছাড়া হবে না। তো আমিও গেলাম, যে তখন আমরা এগুলো পড়তেছি আর ওই মেয়েটা লিখতেছি। এরকম করে করে আমরা শেষ পর্যন্ত সম্ভবত 30-35টা পয়েন্ট হলো ফাইনাল। এটা টাইপ করা হলো, আবার আমরা পড়লাম, আবারও কারেকশন হলো, হয়ে এটা রাত 12টা 12:30 এরকম বেজে গেল আর কি। আমরা সন্ধ্যা থেকে শুরু করছি। তো করে তারপরে ওইখানে এমআই ডাইরেক্টরের কিছু অফিসার বাইরের থেকে আবার ভিতরে ঢুকে ওরা বলতেছে যে আমরা তো আসলে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে একজন ক্যাপ্টেন, একজন মেজর, একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন এরকম বিভিন্ন র্যাঙ্কের অফিসারদের তারা বলবে এটা। তো সবই পেয়েছি, কিন্তু মেজর হিসাবে কেউই কথা বলতে চাচ্ছে না। অনেকের কাছে আমরা বিভিন্ন জায়গায় ফোনও করলাম, কিন্তু কেউ নাম দেয় না। তা আমি বললাম যে তোমরা যদি নাম না পাও আমার নাম দাও। তখন ওরা আমার নাম দিল যে মেজর হিসাবে আমিও কথা বলবো। তো যাই হোক, তারপরে তো আমরা ওই রাইট আপটা তখন সেনাপ্রধানের কাছে গেল, চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন জেনারেল সিনহা ইবনে জামালি, ওনার কাছে গেল, এমআই ডাইরেক্টরের যিনি ডাইরেক্টর ছিলেন ওনার কাছে গেল, বিভিন্ন জায়গায় গেল, ইনক্লুডিং শেখ হাসিনা। রাত্রে কিন্তু এগুলো চলে গেল ওনাদের কাছে। আচ্ছা, মানে আপনাদের যে আমরা লিখলাম, যেগুলো ঠিক করেছেন। তো তারপরে তো সকালবেলা আমাদের আসতে বলা হয়েছে, এবং ওইখানে আমাদের সিজিএস যিনি ছিলেন জেনারেল সিনহা ইবনে জামালি, উনি বলে দিলেন যে তোমরা যখন কে কতটুকু বলবা এটা ওখানে আসার পরে আমি জানাই দিব, এবং একটা কপি দিল আমাকে। তো ওই কপিটা নিয়ে আমি বাসায় গেলাম। তো সকালবেলা এসে আমাদের ডাকা হলো, আমরা বলে দিল যে এটা। এর মধ্যে এসএসএফের অফিসাররা চলে আসছে আরও সকালে। এইরাই আমাদেরকে বলতেছে যে আপনারা যা খুশি বলবেন, কোনো সমস্যা নেই, ম্যাডাম সব শুনবে, এবং এটা নিয়ে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা এগুলো কিছু হবে না। ভালো কথা, আমার তো এমনি কিছু বলার নেই, আমি তো আমার লিখিত জিনিস এটুকুই বলবো। তারপর প্রাইম মিনিস্টার আসলেন। তো প্রাইম মিনিস্টারের সাথে ছিলেন মতিয়া চৌধুরী, উনি ছিলেন। তো এরা নিজেই বসলেন, আর স্টেজে শুধু সেনাপ্রধান এবং প্রাইম মিনিস্টার। তো এখন আলোচনা শুরু হলো আর কি। তো শুরুতেই একজন জেনারেল সাহেব, উনি ওনার পোর্শনটা বলবে। তো লিখিত যেটা সেটা বলার আগেই
যে যেভাবে কথা বলতে থাকলো যে এটা আসলে খুব অসম্মানজনক। উনি আবার জাতীয় রক্ষী বাহিনীর অফিসার, ওনার কাছে হলো হাসিনা তার মা, আমরা সন্তান, আমাদের যা হয়েছে এটা যা হয়েছে হয়েছে, আল্লাহ যা করছে, আপনি আমাদের রক্ষা করবেন, এইসব। এটা শুনে তো অফিসারদের হিউজ মাথা কবে খেপে গেল। তো খেপে গেলে তো হয়েছে শুরু করলো, ওই অফিসারকে যা তা গালিগালাজ শুরু করলো। জেনারেল ওয়াদুদ ওনার নাম, বেইমানে এগুলো কি বলবো আমি। তারপরে ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে, সবাইকে একটু শান্ত করার জন্য কেউ একজন প্রস্তাব দিল যে আচ্ছা এখানে কোনো সার্ভাইভাল অফিসার আছে কিনা, যে ওখানে বেঁচে আসছে, তার কথাটা আমরা একটু শুনি। তো ওইখানে একজন মেডিকেল কোরের অফিসারকে দেওয়া হলো। তো উনি বিডিআরে চাকরি করতেন কিন্তু পিলখানায় ছিলেন না, উনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের কোথাও, নাম ভুলে গেছে এখন। তো উনি একটু ইনিশিয়েটিভ নিলেন, তো ওনাকেই দেওয়া হলো। তো উনি তখন বলতেছেন ওনার যে আমি ছুটিতে আসছিলাম, আমি বিডিআর মেসে ছিলাম ফ্যামিলির সাথে। তো বিডিআর সকালবেলা থেকে এরকম শুরু হলো, এরকম বলতে বলতে তার বললো যে আমাদেরকে অমানবিকভাবে প্রত্যেক দরজা ভেঙে ভেঙে আমাদের ফ্যামিলি সহ আমাদের বের করে নিয়ে আসলো, একদম পিটাইতে কোয়ার্টারে নিয়ে গেল, আমাকে মেরে ফেলে নেই। তো আমার পরিবার, আমার সবাই আমরা গেছি একটা ছোট্ট রুমের মধ্যে গাজাগাজি করে 40-50 জন্য, একদম নারী পুরুষ সবাইকে ঢুকাল, বাচ্চারাও তো ভিতরে মানে সে নিঃশ্বাস নিতে পারছে না, এরকম একটা এনভায়রনমেন্ট। তো সেইখানে ওই বিডিআর সৈনিকরা সামনে দিয়ে হাঁটে আর যা তা গালিগালাজ করতেছে। এর মধ্যে একটা মানে খুব বাজে একটা ইনসিডেন্টের কথা উনি বললেন। তারপরে উনি বলতেছেন যে বিডিআর একটা এসে বলতেছে যে কি ইনসিডেন্ট একটু বলুন। মানে ওই যে ইয়াং লেডি ধরে বাড়ি নিয়ে গেল আবার দিয়ে গেল, এরকম টাইপ।